ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা ফিজিক্স দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ থার্মোডায়নামিক্স অথবা তাপ গতিবিদ্যা এই অধ্যায়ের উপর ক্লাস করব। তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে এই অধ্যায়ের আমরা কিছু গুরুত্বপূর্ণ ডিফিনেশন পড়ব। তো এই ডিফিনেশনগুলা বোর্ড পরীক্ষায় খুব আসে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে লক্ষ্য করো, এই অধ্যায়ের আমরা আজকে যে ডিফিনেশনগুলো দেখব সেগুলোর মধ্যে আছে আমাদের পানির ত্রৈধ বিন্দু অর্থাৎ ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার এটা কি, তারপরে 1 কেলভিন কাকে বলে, তারপরে আছে আমাদের তাপীয় সাম্যাবস্থা কি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তারপরে আছে আমাদের থার্মোমিটার, তারপরে আছে উষ্ণতাভিত্তিক ধর্ম, এরপরে উষ্ণতাভিত্তিক পদার্থ এবং লাস্টে আছে স্থির বিন্দু। তো এই বিষয়গুলোর সংজ্ঞাগুলো আমরা পড়ব এবং বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তাহলে চলো ক্লাসটা শুরু। তাহলে লক্ষ্য করো, প্রথমে আমরা দেখব পানির ত্রৈধ বিন্দু কি। তো এই সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। পানির ত্রৈধ বিন্দু অথবা এটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। তো পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার এই জিনিসটা আসলে কি, চলো একটু লক্ষ্য করি। তো দেখো, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ পানি, বরফ এবং সম্পৃক্ত জলীয় বাষ্প তাপীয় সাম্যাবস্থায় অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। তা আসলে একথার মানে হচ্ছে, দেখো, যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ পানি, তারপরে বরফ এবং সম্পৃক্ত জলীয় বাষ্প তাপীয় সাম্যাবস্থায় অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে অথবা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বলা হয়। আসলে পানির ত্রৈধ বিন্দু হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় তুমি পানি পাবা, বরফ পাবা এবং সম্পৃক্ত জলীয় বাষ্প পাবা, এবং এই তিনটা জিনিস একটা তাপীয় সাম্যাবস্থায় অবস্থান করে তাকেই কিন্তু তুমি বলবা পানির ত্রৈধ বিন্দু অথবা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। তো দেখো, তে এই জায়গাতে আমরা এই দুইটা জিনিস মনে রাখবো, যেমন পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত, এটা এমসিকিউতে আসে 273.16 কেলভিন, অর্থাৎ কেলভিন স্কেলে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273.16 কেলভিন এবং চাপ 4.58 মিলিমিটার মার্কারি চাপ। তো এটাও মনে রাখবা, এগুলো এমসিকিউতে আসে যে পানির ত্রৈধ বিন্দুতে চাপ কত, তারপরে পানির ত্রৈধ বিন্দুতে তাপমাত্রা কত। এবারে খেয়াল করো, আমরা পড়বো 1 কেলভিন কাকে বলে। তো 1 কেলভিনের ডেফিনেশনটা একটু লক্ষ্য করো। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 অংশের 1 ভাগকে 1 কেলভিন বলা হয়। অর্থাৎ 1 কেলভিন কাকে বলে, যদি আমরা এটা বলি 1 কেলভিন হবে। দেখো, আমরা কিন্তু জানি পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273.16। তাহলে এটা হচ্ছে কিন্তু পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, এর 1/273.16। তাহলে দেখো, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 1/273.16 এই অংশটাকে আমরা বলবো 1 কেলভিন। দেখো, এটা কেটে গেলে এখান থেকে থাকে কিন্তু 1, আর এই 1টাকে বলা হয় 1 কেলভিন। অর্থাৎ পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 অংশের 1 ভাগকে কিন্তু আমরা 1 কেলভিন বলবো। লক্ষ্য করো, তাপীয় সাম্যাবস্থা এই জিনিসটা আসলে কি। তাপীয় সাম্যাবস্থার ডিফিনিশনটা হচ্ছে পরস্পরের সংস্পর্শে থাকা একাধিক বস্তুর মধ্যে যে অবস্থা বিদ্যমান থাকলে তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান ঘটে না তাকে তাপীয় সাম্যাবস্থা বলে। অর্থাৎ তাপীয় সাম্যাবস্থা হচ্ছে যখন তুমি একাধিক বস্তু একই তাপমাত্রায় থাকবে তখন তাদের মধ্যে কিন্তু কোনো তাপের আদান প্রদান ঘটে না, তখন যে সিচুয়েশনটা তৈরি হয় ওই সিচুয়েশনটাকে কিন্তু আমরা বলবো তাপীয় সাম্যাবস্থা। যেমন ধরে নাও যে আমাদের এখানে এইটা একটা বস্তু, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এ বস্তু, এর তাপমাত্রা ধরে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে বি আমরা আরেকটা বস্তু নিলাম, এটার তাপমাত্রা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে সি আমরা আরেকটা বস্তু নিলাম, এই বস্তুর তাপমাত্রা ধরে নিলাম 50 ডিগ্রি সেলসিয়াস। এখন এই তিনটা বস্তুকে যদি আমরা পরস্পরের সংস্পর্শে আনি তাহলে কিন্তু দেখো আমাদের যেমন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু থেকে তাপ কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের বস্তু গ্রহণ করবে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু থেকে তাপ কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু গ্রহণ করবে। এই তিনটা বস্তু তাপের আদান প্রদান করার পরে এই তিনটা বস্তুতে পরে এমন একটা তাপমাত্রা থাকবে
যার ফলে এই তিনটা বস্তুতে তাপের আর আদান প্রদান ঘটবে না, তখন এই তিনটা বস্তুকে আমরা বলবো যে এরা তাপীয় সাম্যাবস্থায় আছে। অর্থাৎ তাপীয় সাম্যাবস্থাটা হচ্ছে এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনে তাপের আর কোনো আদান প্রদান ঘটবে না। এরপরে খেয়াল করো, আমরা পড়বো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কাকে বলে? দুইটি বস্তুর সাথে তৃতীয় বস্তুটি তাপীয় সাম্যাবস্থায় থাকলে প্রথম বস্তু দুইটিও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ দুইটা বস্তুর সাথে যদি তোমার তৃতীয় কোনো একটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথমোক্ত বস্তু দুইটাও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। অ্যাকচুয়ালি এটাকেই বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, অর্থাৎ জিরো ল অফ থার্মোডায়নামিক্স। তাহলে চলো সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। তুমি ধরে নাও যে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা বস্তু, আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ বস্তু, এর তাপমাত্রা ধরে নিলাম T1। এখানে বি আমরা আরেকটা বস্তু কনসিডার করলাম যার তাপমাত্রা হচ্ছে T2। তারপরে এখানে আমরা আরেকটা বস্তু বিবেচনা করলাম, এটা হচ্ছে ধরে নিলাম সি বস্তু যার তাপমাত্রা হচ্ছে T3। তো এখন কথা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অনুসারে আমরা বলতে পারি যে ধরো এই এ বস্তুটার তাপমাত্রা হচ্ছে T1 আর বি বস্তুটার তাপমাত্রা হচ্ছে T2। এখন এরা ধরো এই সি বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। এই কথার মানে হচ্ছে যে এই এ বস্তুর তাপমাত্রা যা সি বস্তুর তাপমাত্রাও তাই, অর্থাৎ এ আর সি তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে এ আর সি যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে আমরা বলতে পারি এখানে T1 সমান T3 তাপমাত্রা। আবার যদি এই বি বস্তু আর যদি সি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই T2 সমান হচ্ছে T3। এখন কথা হচ্ছে যেহেতু আমাদের এই প্রথম দুইটা বস্তু তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে অ্যাকর্ডিং টু জিরো ল অফ থার্মোডায়নামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অনুসারে বলতে পারি আমরা যে এই প্রথম দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। কারণ তুমি এখান থেকে লক্ষ্য করো T1 সমান যদি T3 হয় আবার T2 সমান যদি T3 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি নিঃসন্দেহে T1 সমান T2 হবে। আর T1 সমান T2 হওয়া মানেই এই এ আর বি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি T1 সমান T2 আর T2 সমান T3। অ্যাকচুয়ালি পরবর্তীতে দেখো তিনটা বস্তুই কিন্তু আমাদের তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তো এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অথবা জিরো ল অফ থার্মোডায়নামিক্স। অর্থাৎ প্রথমোক্ত বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথম দুইটা বস্তু পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আমার মনে হয় থার্মোডায়নামিক্সের শূন্যতম সূত্রটা তোমরা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, আমরা থার্মোমিটারের ডেফিনেশনটা পড়বো। আসলে থার্মোমিটার এটা কিন্তু আমরা সবাই চিনি, এটা সাধারণত আমাদের বাসা বাড়িতে থাকে, অনেক সময় এটা ডাক্তার ইউজ করেন। যেমন ডাক্তার যে থার্মোমিটারটা ইউজ করেন সেটার ক্ষেত্রে কিন্তু ফারেনহাইট স্কেলে সেটাকে কিন্তু দাগাঙ্কিত করা থাকে, যেটা আমরা শরীরের তাপমাত্রা পরিমাপের করার জন্য ব্যবহার করে থাকি। তা আসলে থার্মোমিটার এর ডেফিনেশনটা আসলে কি, এর সংজ্ঞাটা আসলে কি একটু লক্ষ্য করো। তো দেখো, যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করা যায় এবং বিভিন্ন বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায় তাকে থার্মোমিটার বলা হয়। অর্থাৎ থার্মোমিটার হচ্ছে যে বস্তুটা তুমি ব্যবহার করে, অর্থাৎ যে যন্ত্রটা তুমি ব্যবহার করে বিভিন্ন বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করতে পারবা অথবা বিভিন্ন বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য নির্ধারণ করতে পারবা, সেই যন্ত্রটাকে আমরা বলবো থার্মোমিটার। তো বিভিন্ন প্রকার থার্মোমিটার আছে। সচরাচর আমরা জ্বর মাপার ক্ষেত্রে ফারেনহাইট স্কেলের থার্মোমিটার গুলো ব্যবহার করে থাকি, যার ভেতর হচ্ছে পারদ থাকে। এরপরে লক্ষ্য করো উষ্ণতামিতিক ধর্ম, এই জিনিসটা আসলে কি এটা আমরা একটু পড়ে ফেলি। তো উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে উষ্ণতা নির্ণয় করা যায় তাকে উষ্ণতামিতিক ধর্ম বলা হয়। অর্থাৎ উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে যে সকল ধর্ম আমরা বিবেচনা করে তাপমাত্রা পরিমাপ করতে পারি সে সকল ধর্মকে কিন্তু উষ্ণতামিতিক ধর্ম বলা হয়। অর্থাৎ পদার্থের কিছু কিছু ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে তাদের ধর্মগুলো পরিবর্তিত হয়। যেমন ধরো এইটা একটা পাত্র, এই পাত্রের ভেতরে
তুমি ধরে নাও যে আমাদের গ্যাস আছে, তো এই গ্যাসের যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে কিন্তু গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাবে। তাহলে দেখো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে গ্যাসের আয়তন কিন্তু পরিবর্তিত হচ্ছে। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে গ্যাসের একটা প্রপার্টি। তাহলে দেখো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পদার্থের যে সকল ধর্মের পরিবর্তন ঘটবে সে সকল ধর্মকে আমরা বলবো উষ্ণতাভিত্তিক ধর্ম। তাহলে দেখো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের বৃদ্ধি অথবা হ্রাস ঘটতেছে, তাহলে এখানে আয়তন কিন্তু একটা উষ্ণতাভিত্তিক ধর্ম হবে। তার মানে এটাও তোমরা বুঝতে পারছো। এরপরে লক্ষ্য করো উষ্ণতাভিত্তিক পদার্থ এই জিনিসটা আসলে কি। দেখো ডিফিনিশনটা, যে সকল পদার্থের উষ্ণতাভিত্তিক ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয় অথবা থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে উষ্ণতাভিত্তিক পদার্থ বলা হয়। অর্থাৎ উষ্ণতাভিত্তিক পদার্থ আমরা তাদেরকেই বলবো যে সকল পদার্থের তাপমাত্রা পরিবর্তনের ফলে তাদের উষ্ণতাভিত্তিক ধর্মের পরিবর্তন ঘটে, পদার্থকেই আমরা উষ্ণতাভিত্তিক পদার্থ বলবো। যেমন লক্ষ্য করো, আমরা যদি একটা পরিবাহী পদার্থের ক্ষেত্রে বিবেচনা করি, ধরো কপারের তৈরি তার, এখন এই তারে তুমি যদি তাপমাত্রা বাড়াই দাও তাহলে কিন্তু তার রোধ কিন্তু বেড়ে যাবে। তার মানে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে তার রোধের কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে রোধ হচ্ছে একটা উষ্ণতাভিত্তিক ধর্ম। তাহলে এই উষ্ণতাভিত্তিক ধর্মটা প্রদর্শন করলো হচ্ছে তামার তার। তাহলে তামার তারটা কিন্তু হবে উষ্ণতাভিত্তিক পদার্থ। আমরা আরো বলতে পারি, ধরো এটা হচ্ছে আমাদের একটা গ্যাস সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডারের ভেতরে ধরো আমাদের অক্সিজেন গ্যাস রাখা আছে। এখন তুমি যদি এই গ্যাসের বাইরে থেকে তাপ দাও তাহলে কিন্তু এই গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাবে, আবার তাপ কমাই দিলে আয়তন কিন্তু কমে যাবে। তাহলে দেখো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে গ্যাসের আয়তন বৃদ্ধি অথবা হ্রাস ঘটছে। তাহলে এই যে আয়তন হ্রাস অথবা বৃদ্ধি, তাহলে এখানে আমরা বলতে পারি এই হ্রাস বৃদ্ধিটাকে বলা হবে হচ্ছে উষ্ণতাভিত্তিক ধর্ম। আর এই উষ্ণতাভিত্তিক ধর্ম প্রদর্শন করলো কিন্তু অক্সিজেন গ্যাস। তাহলে এই অক্সিজেন গ্যাসটাকে আমরা বলতে পারি উষ্ণতাভিত্তিক পদার্থ। আমার মনে হয় উষ্ণতাভিত্তিক পদার্থটা কি তোমরা বুঝতে পারছো। এরপরে খেয়াল করো আমাদের স্থির বিন্দু কাকে বলে। দেখো থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপের জন্য একে দাগাঙ্কিত করা হয়, এই দাগাঙ্কের জন্য বিশেষ বিন্দু নির্ধারণ করা হয়, একে স্থির বিন্দু বলে। এখন কথা হচ্ছে স্থির বিন্দু আসলে কি। আমরা যদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বিবেচনা করি, তুমি দেখবা যে সেলসিয়াস স্কেলের যে থার্মোমিটারটা থাকে সেই থার্মোমিটারে তোমার ধরো আমরা এটা একটা থার্মোমিটার বিবেচনা করে নিলাম। এখন এই থার্মোমিটারের তুমি যদি লক্ষ্য করো, এই থার্মোমিটারের যেমন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কিন্তু আমাদের 0 বিন্দু থেকে শুরু হয়, অর্থাৎ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে কিন্তু থাকে দেখো সর্বোচ্চ কিন্তু আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। দেখো এই যে 0 এটা একটা আমরা বলতে পারি স্থির বিন্দু, এই যে 100 ডিগ্রি সেলসিয়াস এটা একটা স্থির বিন্দু, তারপর এরকম ছোট ছোট করে কিন্তু দেখবা দাগ কাটা থাকে, তো প্রত্যেকটা কিন্তু এক একটা স্থির বিন্দু। যেমন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা যদি যেমন 2 স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা পরিমাপের কিন্তু আমরা মূল নীতিটা কিন্তু পড়েছিলাম, সেখানে দেখো যেমন এই যে 0 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু দেখো এই তাপমাত্রায় পানি কিন্তু বরফে পরিণত হয়, আবার এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় পানি কিন্তু জলীয় বাষ্পে পরিণত হয়। তো অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা বিন্দুটাকে কিন্তু আমি বলবো হচ্ছে স্থির বিন্দু, প্রত্যেকটা বিন্দুকে আমরা বলবো স্থির বিন্দু। আমার মনে হয় স্থির বিন্দু বিষয়টা তোমরা বুঝতে পারছো।